সবসময় তো টাকা টাকা করো, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আসো। আই এম রিয়েলি কনফিউজ। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসো, নাহলে এখানে এসে এইসব কথা বলতে। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলে তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো আমরা কি বিলং করি। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। স্যার আমার এই জব দরকার স্যার, আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আর ম্যাড, তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখে, তাদের কথা তুমি একবার ভাববে না? কাওয়ার্ড। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আই উইল কল देम। ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। হোয়াট? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, তুমি এসব সাথে। এমন তো কোনো কথা ছিল না সাহেব। তেমন কথা ছিল না বলো তো। তোমার আর আমার কি কথা? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। একটা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি কত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি আর পারছি না। তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, অবশ্যই কি তোমার? হ্যাঁ বলো আমাকে। আচ্ছা রুহি, দেখো পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। রুহি সবসময় তো টাকা টাকা করো, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আসো। আই এম রিয়েলি কনফিউজ। মানে কি সাহেব? দেখো আসলে আমি বিষয়টা ওইভাবে বোঝাতে থাকো, বিয়ে করা তো চাইলেই আসলে বিয়ে করা পসিবল হয় না। আমি বাবার সাথে দুইবার কথা বলছি, বাবা আমাকে গ্রাজুয়েশনের আগে সেভাবে আমাকে বিয়ে দিচ্ছে। এখানে আমি কি করতে পারি বলো? আর আমি তো তোমাকে প্রতি মাসে টুকটাক একটা খরচ দিয়ে যাচ্ছি। কই দিচ্ছ? তোমাকে আমি কতবার বললাম সেমিস্টারের টাকাটা তুমি মাসে মাসে আমাকে দাও। মাসে মাসে দিলে তোমার উপর এত লোড পড়বে না। দেখো রোহিত, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমার বাবা প্রতি মাসে আমাকে একটা গুড অ্যামাউন্ট দেয়, আমি সেখান থেকে তোমার সেমিস্টার হাফ ফিটা দিই, রাইট? তো আমাকে এই মাসে এখনো খরচটা দেয় না, আমি কোত্থেকে দিব তোমাকে? আমি যদি নিজে সেমিস্টার ফি টাকাটা বেয়ার করতে পারতাম, আমি কখনো তোমার কাছে চাই। আমার নিজেরও তোমার কাছে এভাবে টাকা চাইতে খুব লজ্জা লাগে, ভালো লাগে না। তুমি চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি তোমার সেমিস্টার ফি দিয়ে দিই, ওকে? আচ্ছা শোনো, ওই যে আমার ফ্রেন্ড আছে না, জামা বলছিল, ও ফোন করছিল, ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আজকে গ্রামের বাড়ি। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে দুইটা ক্লাসের গ্যাপ, আর ওয়েদারটাও খুব সুন্দর, আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় কোয়ালিটি টাইম। সাহেব আমি তোমাকে আগেই বলছি, বিয়ের আগে এসব কিছু সম্ভব না। যাই হোক, আমি ফটোকপির দোকানে যাব, আমার দুটা স্লাইড নিতে হবে, আসি। এখানে কি করো? বাসে যাবো না? এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো ভেতরে আসো। আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা, অবশ্যই নোট রাখবে, কেমন? তুমি না না বসো। থ্যাংক ইউ। কি জন্য নাম তোমার? সন্দেশ। রসগোল্লা নাই? থাইল্যান্ড। বাবার ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিছে। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলি? তো আমি তো বাবা আছেন, আমি দুজন। কি করেন তোমার বাবা? তো আমি বিজনেস করেন। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার খাল কেটে কুমির কেনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমার আছে। কুমির চলে আসে আমার লেখাপড়াটা আবার শুরু করবো। ওকে গুড। তুমি কোন কলেজে পড়তে? স্যার ভালো কলেজ। হাওল কলেজ। তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? স্যার আমি গ্রামের ছেলে। দারুণ, মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। দ্যাটস গুড। স্যার আমি একদম গ্রামের ছেলে, গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বছরখানিক হলো শহরে পার হয়েছে। সেখানে পড়াশোনা কমপ্লিট করবে না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখন আর নেই। সাহেব তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডে। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে ভাড়া খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফ্রি হয়ে আমাকে এক কল দাও প্লিজ। স্যার প্লিজ, স্যার একটা সুযোগ দেন স্যার, এবারের মতো একটা সুযোগ দেন স্যার। স্যার প্লিজ স্যার একটা সুযোগ। আমার বাবা খুব অসুস্থ স্যার, একটু বুঝেন স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয়, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে, তাতে কোনো সমস্যা ছিল। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজ মেয়ে, ঠিক মতো লেখাপড়া করো না, তুমি ক্লাস ফাঁকি দিয়ে দিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার প্লিজ স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প, ব্যাপারটা মাথায় রেখো। ওদের হেল্প পাওয়াতেই তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করো। থ্যাংক ইউ। তো এটাই কিন্তু তোমার শেষ চান্স, ঠিক মতো লেখাপড়া করো। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো হ্যালো। আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায়। বিজি না? আমি তোমার বাসায় বাসায় উঠতেছো মানে? রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে। বাবা ডোন্ট। রুহি বাসায় এসো না। রুহি। আঙ্কেল আসসালামু আলাইকুম। বলছিলাম তুমি কে? আমি রুহি, শাহেদের ফ্রেন্ড। তো আচ্ছা বসো। আঙ্কেল আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করি। বাবা ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা ও একটা গোল্ড ডিগার, বাবা ওর টাকা পয়সা লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড, আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিই। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, পরেও আমার সাথে শেয়ার করতে চাইনি। ও যে ডিভোর্স সিক ডিগার। শাহেদ আমি তোমার কাছে কখনো এটা আশা আঙ্কেল বিশ্বাস করুন,
আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, টাকা দিয়ে আমি নিজে সব। আর ও আবার সেমিস্টার ফি দিয়েছে, হ্যাঁ আমি স্বীকার করি, কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিনি। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, ও আমাকে যার জন্য হচ্ছে আমি আমার সাথে লাস্ট টাইম যোগাযোগ পর্যন্ত করছে না, আমাকে টোটালি অ্যাভয়েড। আমি এটা নিতে পারছি না আঙ্কেল, আমার অন্যায় হচ্ছে। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসো, না হলে এখানে এসে এইসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করে তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো, আমরা কি বিলং করি, কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক, ভালোবাসা বা বিয়ে শাদী পর্যন্ত। আর তোমার ফ্যামিলি কোথায়? তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা। আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো। তোর কি মনে হয় ভুলটা আমার একারই? হ্যাঁ, কারণ তোমার আগে বিয়ে হয়ে তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ বের হয়ে যাও। শাহেদ, তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট মানে নাও। তোমার টাকা দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকি লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এই আনকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজ সব এই জায়গায় না, কোন দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। পুরোটা আছে, পুরোটা? গুইনা নিতে হইব না? না, আমি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোথায় আসতে হবে, কখন? কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন এক্সপেকটেশন? স্যার, আমার 15,000 হলেই। আচ্ছা ওকে ফাইন, আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি, and, যাতায়াত খরচ এবং এই দুটি আর সবকিছু মিলে আরো 5,000 20,000 টাকা স্যালারি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ, জবটা খুব মন দিয়ে করবো। আর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে আমাদের যিনি ওনার, আমাদের মালিক, আসলে আমরা যাকে নিয়োগ দিই উনি ওকে করার পর আসলে আমরা ওকে করি, বিকজ অফ একটু স্ট্রিক্ট। তো বাট আপনি চিন্তা করবেন না, যেহেতু আমি ফাইলটা ওকে করে দিয়েছি, যেহেতু স্যার এটা পদ্ধতি ভাবে দেখি, আমি স্যারের সাথে কথা বলি আপনাকে আমি জানাবো। কয়েকদিন নেওয়ার কথা ছিল স্যার, আমি ফাইলটা দেখেছি স্যার, সবকিছু ওকে আছে। এখন আপনি যদি ওকে করে দেন তাহলে আমি শুরু করতে বলুন। মিস রুহি, আপনি আসুন। স্যার সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? জীবন সাহেব, দেখুন আমাদের তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেট এরকম। ঠিক আছে মিস রুহি, আপনি এদিকে আসুন, এদিকে আসুন প্লিজ। রুহি সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? রুহি, আমি কিন্তু আপনাকে এবার গাইডের কথা বলছি। আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না, এবং আমাদের স্যার তো আপনাকে শিওর করেনি। স্যার স্যার বিশেষ করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জব খুব দরকার। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার, আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখি, স্যার আজকে যেভাবে কথা বলে স্যার কখনো এভাবে কথা বলি। আপনি আসুন please। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু প্লিজ। আরে স্যার, রুহি প্লিজ। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি। আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি স্যার। আমার এই জব দরকার স্যার, আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার, কিছু করতে পারবো না। আমি জীবনে পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। ওটা না কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার, খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি যা, আমি সেভাবে চলবো, আপনি যা যা করতে বলবেন আমি তাই আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আরে রুহি, স্যার রুহি স্যার। রুহি প্লিজ প্লিজ আপনি আসুন। জি স্যার, ওকে স্যার, প্লিজ রুহি, আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার, আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জন্য। থ্যাংক ইউ স্যার।
আচ্ছা রোহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকে চিনো? তার মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকে চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। কিভাবে বলতো? না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনার গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না। আর স্যার তো দেশে বাইরে ছিলেন, 6 মাস হয়েছে উনি দেশে আসছেন। ওনার বাবার আরো অনেক বিজনেস আছে, সব কিছু অথরিটি এখন আমাদের স্যার। ওনাদের হোটেল বিজনেস, তারপর ডাইনিং হাউস, এরকম আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সবকিছু স্যারে দেখাশোনা করে। এই স্যার আসছেন। বাবা রিপোর্ট ফাইলগুলো আমাদের অফিসের সবার স্যালারি বিলসগুলো আর আদার্স কস্টগুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। আর এখানে কারওয়াশ ডিপো, রেন্টাকার, রেস্টুরেন্টের সব ডিটেল। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা হচ্ছে। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে চাপ দিই। আচ্ছা সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে, প্লিজ একটু চেক করে দেখেন প্লিজ। সে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কি আছে? আর এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলা। আমাকে তোর কোনো হিসাব, তুই তোর মতো করে চালা। খুব খারাপ মানুষ। বাবারা খারাপই হয়। থ্যাংক ইউ। তবে এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে। দেন এখানে, দেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি, আমার ছেলে। আর আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসে, কখনোই না। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন, শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছানো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারে ভালোবাসতো। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়ানোর মতো, কিন্তু আমি নিরুপায়। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করবো। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় প্লিজ আমার কাছে? রুবি, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। প্লিজ তুমি এখান থেকে যাও। রোহিত, মানুষ তার জীবনে সবচাইতে বেশি ওই জিনিসটার পিছনে যে জিনিসটাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার কিছু ভেবেছি, কেন যেন আমার জন্মের পর আমার সবাই ভাই, আমার বুদ্ধির পরে কখনোই পরিবার কি জিনিস আমি বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো আমার ধমকিতে সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার, কিন্তু আমি ভুল ছিল। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস, আমি সেইখানেও ভুল ছিল। আমি আসলে ওই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি, শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যারা তুমি সবচেয়ে বেশি। আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখ। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে এটা আসলেই মন থেকে বলছে, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার কাকাকে, আমার জলসকে না, আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছি। সবকিছু বুঝাও আমি শত চর পরে ওকে মাফ করতে পারি, কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ কোনোদিন প্রতারণার মাপ।